আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা এবছর পরীক্ষার্থী রয়েছেন অনার্স প্রথম বর্ষের, আপনাদের জন্য আরো একটা নতুন ক্লাসে হাজির হলাম। যারা অনার্স প্রথম বর্ষে রয়েছেন এবং 28 তারিখে পরীক্ষা দিতে যাচ্ছেন, সবাই একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আবশ্যিক বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি যে বিষয়টা রয়েছে, এইটার আমরা সাজেশনমূলক আলোচনা করব এবং হচ্ছে 90% কমন উপযোগী এমন এক সাজেশন দিব যেই প্রশ্নগুলো দেখাবো এইগুলো পড়লে আপনাদের পরীক্ষায় কমন চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সুতরাং যারা অনার্স প্রথম বর্ষে রয়েছেন সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবেন এবং নিজের বন্ধুদেরকে মেনশন করে দিবেন, নিজের কলেজ গ্রুপগুলোতে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর যারা নিয়মিত ক্লাস করেন একটু দ্রুত সবাই পেজটা ফলো করে দিবেন এবং হচ্ছে লাইক বাটনে হিট করে দিবেন। ঠিক আছে, তো আমি একটু সকলের কমেন্ট দেখতে চাই। কে কোথা থেকে আমার সাথে যুক্ত হলেন, কে কোন কলেজ থেকে যুক্ত আছেন, সবাই একটু কমেন্টে একটু জানাবেন। আমি সকলে একটু কমেন্ট দেখবো, এরপরে আমরা হচ্ছে আমাদের আলোচনায় আপনাদের সাজেশনে চলে যাব এবং ধারাবাহিকভাবে যদি আপনারা সাজেশনগুলো পেতে চান, কে কোন বিভাগের সাজেশন পেতে চান একটু সেটাও জানাতে পারেন। আমরা সেই সাজেশনগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই একটু দ্রুত আমাকে কমেন্টে জানিয়ে দেন কে কোন কলেজ থেকে যুক্ত হলেন। আচ্ছা, ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। ঠিক আছে, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আমি কমেন্ট দেখছি আপনারা একটু কমেন্ট করতে থাকুন। আর হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি, পরিচয় এইখান থেকে যে প্রশ্নগুলো দিব এইখান থেকে যেই প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলোই কমন আসবে। ঠিক আছে, এইখান থেকে আজকের ক্লাসে যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো দিব এইগুলোই কমন আসবে। ঠিক আছে, সুতরাং সবাই একটু দ্রুত নিজের বন্ধুদেরকে ক্লাসে মেনশন করে দেন। ঠিক আছে, সবাই দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দেন এবং আপনারা যদি পরবর্তীতে ধারাবাহিকভাবে 28 তারিখে যাদের পরীক্ষা, পরবর্তী কোন বিষয়ের সাজেশনগুলো চাচ্ছেন বা কোন বিষয়ের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব, ক্লাসগুলো দিব, এইগুলো একটু কমেন্টে আমাকে জানান। ঠিক আছে, আমরা সাজেশনে চলে যাব, আলোচনায় চলে যাব। এর আগে আমরা হচ্ছে আপনাদের মানবন্টন নিয়ে আলোচনা করেছিলাম যে যারা অনার্স প্রথম বর্ষের আছেন আপনাদের হচ্ছে মোট 80 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক আছে, আমরা হচ্ছে মানবন্টনের দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখব আপনাদের এই পরীক্ষাতে মোট 80 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক আছে, মোট 80 নাম্বারের পরীক্ষা হবে এবং 20 নাম্বার আপনারা হচ্ছে ইন কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং এইখান থেকে আপনাদেরকে 32 পেতে হবে। ঠিক আছে, পাশ করার জন্য 32 পাওয়া যথেষ্ট। এখন এইখান থেকে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগের প্রশ্নগুলো আপনাদের কেমন হবে বা প্রশ্ন প্যাটার্ন কি হবে এবং এই বিষয়ের কোন কোন প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় 90% প্রশ্ন কমন পাবেন বা এই যে হচ্ছে 80-র ভেতরে অন্তত 60 নাম্বার ভালোভাবে উত্তর করে দিয়ে আসতে পারবেন, এইগুলা হচ্ছে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। কে কে ক্লাসটা শেয়ার করেছেন একটু কমেন্টে জানান। আচ্ছা, ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। খালেদ মাহমুদ যুক্ত হয়েছেন, তারপর হচ্ছে জান্নাতুল মিম বলছে পলিটিক্যাল সায়েন্স, রাঙামাটি সরকারি কলেজ থেকে যুক্ত হয়েছেন নুসরাত শিমু। ক, খ, গ বিভাগ থাকবে, এই বিভাগগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, চিন্তার কোনো কারণ নাই। বাংলা ডিপার্টমেন্ট কারমাইকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন সানজিদা আক্তার সেতু। ফারিসকা নওমি, সমাজসেবার ক্লাস হবে না, আজকে একটু অনার্সের ক্লাস হবে, সমাজসেবার ক্লাস আগামী দিন হবে ইনশাল্লাহ। অঞ্জনা রয় বলছে বাংলা ডিপার্টমেন্ট চৈতিদে। আচ্ছা, রেজবি আকদার বলছে রাষ্ট্রবিজ্ঞান। তারপর হচ্ছে খালেদ মাহমুদ যুক্ত হয়েছেন বগুড়া থেকে ভূগোল পরিবেশ। সিদ্ধেশ্বরী থেকে যুক্ত হয়েছেন জাকিয়া সুলতানা। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন, সবাই যারা যুক্ত হয়েছেন একটু দ্রুত আমাকে বলেন ক্লাসটা আপনারা শেয়ার করেছেন কিনা। হ্যাঁ, আর যারা নতুন আজকে ক্লাস করছেন আপনারা যারা নতুন ক্লাস করছেন আপনাদের কোন বিষয়ের সাজেশন লাগবে সবাই একটু সেইটা আমাকে জানিয়ে দেন যে এই বিষয়ের সাজেশন লাগবে কমেন্টে, আমরা পরবর্তীতে ওইটা নিয়ে আলোচনা করব। দেখেন, আমি আজকের আলোচনায় চলে যাচ্ছি। ঠিক আছে, সবাই একটু ফলো করে দিবেন পেজটা, সবাই একটু ফলো করে দিবেন। আসেন আমরা হচ্ছে
মূল আলোচনায় যাই। দেখেন ক খ গ বিভাগ, এখন এইটা নিয়ে যারা কনফিউশনে আছেন যে ক খ ঘ বিভাগের প্রশ্নগুলো কেমন হবে, এইখানে ক খ ঘ বিভাগের সবগুলা প্রশ্ন একসাথে মিক্সড থাকবে, ঠিক আছে, একসাথে মিক্সড থাকবে। আপনাদের এখানে 12টা প্রশ্ন দেওয়া থাকবে, বড় প্রশ্ন 12টা প্রশ্নের ভিতর থেকে 8টা প্রশ্নের উত্তর করতে হবে, 8টা প্রশ্নের উত্তর করতে হবে, 8টা প্রশ্ন বলতে 8টা নং এর উত্তর করতে হবে, এবং প্রতিটা নং হবে 10 নাম্বারের, প্রতি নং কত 10 নাম্বারের, প্রতি নং কত 10 নাম্বারের, এই 10 8 হচ্ছে মোট 80 নাম্বার, ঠিক আছে, মোট 80 নাম্বার। এখন প্রতিটা নংয়ে প্রশ্নগুলো কিভাবে থাকবে, প্রতিটা নংয়ে প্রশ্নগুলো ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, বড় প্রশ্ন থাকতে পারে। আসেন আমরা আলোচনা করি, একটা ডেমো প্রশ্ন আপনাদেরকে দেখায়। দেখেন এই যে 1 নং প্রশ্ন, ঠিক আছে, 1 নং প্রশ্ন আসছে ধরেন হচ্ছে পরীক্ষায়। এখন 1 নং প্রশ্নে এইখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, এখানে কয়টা প্রশ্ন দেওয়া আছে, 3টা প্রশ্ন দেওয়া আছে। অবিভক্ত বাংলার রাজনীতিতে একে ফজলুল হকের ভূমিকা মূল্যায়ন করো, ঠিক আছে, এইটা যেরকম একটা প্রশ্ন। এইটা হচ্ছে খ নাম্বারের 2 নাম্বার প্রশ্ন, যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অবদান আলোচনা করো, এবং 3 নাম্বারে ঘ নাম্বারে দেওয়া আছে জেনারেল জিয়াউর রহমানের বেসামরিকীকরণ প্রক্রিয়া বর্ণনা করো। এখন অনেকের কাছে কনফিউশন লাগতে পারে, কি যে এইখানে 3টা প্রশ্ন বোধহয় 30, না, এটা আপনাদের হচ্ছে এই পাশে মান বন্টন দেওয়া থাকবে, ঠিক আছে, মান বন্টন দেওয়া থাকবে, কোন প্রশ্ন কত নাম্বারের জন্য লিখতে হবে, কোন প্রশ্ন কত নাম্বারের জন্য লিখতে হবে, এইটার মান বন্টন আপনাদের দেওয়া থাকবে। ধরেন হচ্ছে এইটা দিল 3 নাম্বারের জন্য, এইটা 3 নাম্বারের জন্য, এবং গ নাম্বার প্রশ্ন দিল 4 নাম্বারের জন্য, ঠিক আছে। তাহলে এই যে 3 3 6 6 আর 4 মোট হচ্ছে 10। এই একটা নং, যারা 1 নং উত্তর করবেন তারা এই 3টা প্রশ্ন উত্তর করলে আপনার 10 নাম্বারের হচ্ছে উত্তর করা হবে, ঠিক আছে। এইটা হচ্ছে প্রশ্নের ধরন, এখানে একটা প্রশ্নেও 10 নাম্বার থাকতে পারে, এই যে 2টা প্রশ্নেও 10 নাম্বার থাকতে পারে, বা 3টা প্রশ্নেও 10 নাম্বার থাকতে পারে, এইটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, এইটা ম্যাটার না, এটা আপনি হচ্ছে দেখে উত্তর করবেন, ঠিক আছে। এই কারণে আপনাকে ক বিভাগের প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো কিছু আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না, আপনাদের খ নাম্বারের অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে গেলেই হবে। অনুধাবন থেকে শুরু করে কিছুটা বর্ণনামূলক প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো দেখে যেতে হবে, ঠিক আছে। সুতরাং যারা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন নিয়ে কনফিউশনে ছিলেন, আশা করি প্রশ্ন প্যাটার্ন নিয়ে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা আমারে বলেন প্রশ্ন প্যাটার্ন নিয়ে অসুবিধা দূর হয়েছে কিনা, সবাই একটু কমেন্টে বলেন প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারলেন কিনা। যদি বুঝে থাকেন তাহলে একটু বলেন ওকে, আমি একটু হচ্ছে সাজেশনগুলোতে যাব, ঠিক আছে। আগের সাজেশনের সাথে আরো অ্যাড করা হয়েছে, হ্যাঁ, প্রশ্ন আরো অ্যাড করা হয়েছে, এবং ক্লাস শেষ পর্যন্ত দেখলে আপনারা হচ্ছে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হবেন। এই যারা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন নিয়ে মানে ওকে আছেন বা ক্লিয়ার হয়েছেন, সবাই একটু দ্রুত একটু কমেন্টে জানায় দেন, ঠিক আছে। সবাই একটু কমেন্ট করেন, আর যারা নতুন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু পেজটা ফলো করে দিবেন, ঠিক আছে, সবাই একটু পেজটা ফলো করে দিবেন। আচ্ছা, এক মার্কের যে 10টা দিতে হতো ওইটা এখন আর আসবে না, প্রশ্ন এই যে 1 নং, প্রতি নংয়ে 10টা, ঠিক আছে, প্রতি নংয়ে 10টা, ওকে, বুঝেছি। যে কোনো একটা যথা ক খ বাদ দিয়ে লিখতে পারবো কিনা। এখন দেখেন, আপনি যদি এই ক খ বাদ দিয়ে লিখেন, হ্যাঁ, যে কোনো একটা বাদ দিয়ে লিখেন, তাহলে এই যে এখান থেকে আপনার 3 নাম্বার উত্তরই করা হবে না, আপনি কিন্তু ফুলফিল 100% উত্তরই করা হবে না। আচ্ছা, আসেন আমি সাজেশনে যাই। যারা আমাদের সাজেশন নিয়েছেন তারা একটু প্রশ্নগুলো মার্ক করেন, এবং হচ্ছে যাদের কি বলে সাজেশন নেই সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। আচ্ছা, আর যারা নতুন আছেন সবাই একটু ঝটপট পেজটা ফলো করে দেন, ঠিক আছে, সবাই একটু ঝটপট পেজটা ফলো করে দেন। অনেকেই আমাদের সাথে ক্লাস করছেন একসাথে, আর আমরা আগামী দিন থেকে নিয়মিত এই ক্লাসগুলো আপনাদের ডিপার্টমেন্ট ওয়ারিজ যেই সাবজেক্টগুলো আছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি,
তাছাড়াও ইসলামের ইতিহাস, সমাজকর্ম, ভূগোল, ফিলোসফি সমস্ত বিষয়ের সাজেশনগুলো দিব। আর যাদের সাজেশনগুলো লাগবে কোন বিষয়ের, যেই বিষয়ের সাজেশনের কমেন্ট বেশি আসবে আমরা সেই বিষয় নিয়ে সবার প্রথমে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন আমি যে প্রশ্নগুলো মার্ক করে দিচ্ছি আপনারা এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নেবেন। হ্যাঁ, এই সাজেশনের বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না এবং এইখান থেকে আপনারা কমন পাবেনই নিশ্চিত, ঠিক আছে? আচ্ছা আসেন আমরা আলোচনা করি। দেখেন বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং পরিচয়, এখানে বাংলাদেশের ইতিহাস থেকে আপনাকে প্রশ্নের ভাগটা বুঝতে হবে, ঠিক আছে? প্রশ্নের ভাগটা বুঝতে হবে। বাংলাদেশের ইতিহাস থেকে আপনার একটা পার্ট আসবে, ভাষা সংস্কৃতি পরিচয় থেকে আরেকটা পার্ট, ঠিক আছে? দুইটা পার্ট মিলায় হচ্ছে 8টা প্রশ্ন উত্তর করবেন। দেখেন প্রথম প্রশ্ন আছে কোনটা, আমাদের এইখানে যে প্রশ্নগুলা 99% দেওয়া আছে, যেই প্রশ্নগুলা 99% দেওয়া আছে, এই প্রশ্নগুলা থেকে নিশ্চিতভাবে আপনারা ধরে নিতে পারেন যে প্রশ্নটা 100% আসার মতো, ঠিক আছে? ভাইয়া ক খ বিভাগ থেকে কিভাবে মোট 8টা প্রশ্ন মিলাবো? এইখানে ক খ বিভাগের সবগুলা প্রশ্নের মার্ক 10, সবগুলা প্রশ্নের মার্ক 10 মার্ক, প্রশ্ন বলতে নংয়ের 10, আপনারা হচ্ছে 8টা নং লিখলেই 80 মার্কের জন্য হয়ে যাবে। 8টা যদি নং লিখেন, 8টা নং লিখলে 80 মার্কের হয়ে যাবে। এখন আসেন আমরা হচ্ছে প্রশ্নগুলো আলোচনা করি। সবাই একটু দ্রুত লিখে নেবেন, ঠিক আছে? সবাই দ্রুত লিখে নেবেন। দেখেন প্রথম প্রশ্নটাই যেটা ইতিহাসের যে প্রশ্নটা, ঠিক আছে? প্রথম যেটা বাংলাদেশের ইতিহাসের প্রশ্ন, ইতিহাসের প্রশ্নে এই যে শেরে বাংলা একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক, এইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটার এখানে 3 স্টার দেন, সবাই এইটার এখানে 3 স্টার দেন। অবিভক্ত বাংলার রাজনীতিতে একে ফজলুল হকের ভূমিকা মূল্যায়ন করো, এইটা হচ্ছে বড় আকারেও আসতে পারে, অনুধাবন আকারেও আসতে পারে, তবে যাই হোক এইটা থেকে প্রশ্ন আসবে, এইটা থেকে প্রশ্ন আসবে। সবাই একটু কান খুলে মাথা খুলে শুনে রাখেন। আচ্ছা এরপরে দেখেন এই যে জিয়াউর রহমানের ভূমিকা, ঠিক আছে? এই 1 নংয়ের ভেতরে, বা এটা ছোট আসতে পারে, জিয়াউর রহমানের ভূমিকাটা বড় করে আসতে পারে, কারণ আমরা জানি বর্তমান সময়ের আগে যেরকম আমরা একটা মানে হচ্ছে একটা গণ্ডির ইতিহাস পড়তাম, এখন আমরা হচ্ছে এই ইতিহাসটুকু থেকে বের হয়ে, ওই গণ্ডি থেকে বের হয়ে একদম হচ্ছে ডিটেলসে বা বিস্তৃতভাবে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? সুতরাং জিয়াউর রহমান খুবই গুরুত্বপূর্ণ। একে ফজলুল হক তো বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণই, পাশাপাশি জিয়াউর রহমান। আরিফা জান্নাত এক কমেন্ট বারবার করছেন যে এইবার কি কঠিন হবে কোশ্চেন? একদম না, আপনারা শুধু হচ্ছে টেনশনের কোনো কারণ নেই, কারণ হচ্ছে প্রশ্ন আপনারা যেইগুলা হচ্ছে পড়ে যাবেন, বা ইতিহাসের প্রশ্ন তো আর হচ্ছে ডাইনামিক নয়, পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে পরিবর্তন যেহেতু হয় না, যে ইতিহাসগুলো পড়েছেন এইখান থেকেই কমন আসবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আপনারা দেখেন এই যে জেনারেল জিয়াউর রহমান বেসামরিকীকরণ প্রক্রিয়া বর্ণনা করো, ঠিক আছে? আচ্ছা এই প্রশ্নটা 1 নং প্রশ্নটা 3 স্টার দিয়ে লিখে নেন। হ্যাঁ, আমি আজকে হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করছি এবং প্রয়োজনে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই প্রশ্নগুলো কিভাবে লিখবেন, কত পৃষ্ঠা লিখবেন, বা হচ্ছে একটা ডেমো আনসার দিয়ে আমি হচ্ছে এগুলো আলোচনা করব, ঠিক আছে? যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেভাবেও আমরা ক্লাস রাখবো, আলোচনা করব। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আপনারা ইমরান সাজেশন পেজে একটু ভরসা রাখেন, আমাদের সাজেশনগুলো যারা ফলো করছেন পেজটা ফলো করে দেন, আর সবাই একটু হচ্ছে প্রশ্নগুলো দেখেন, তাহলে 1 নং গেল, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ, নারীদের ভূমিকা। এখন ছাত্র সমাজের ভূমিকা আসতে পারে, নারীদের ভূমিকা আসতে পারে, তাহলে এখানে কিন্তু 2টা প্রশ্ন আলাদাভাবে দেওয়া আছে, আপনারা আলাদাভাবে 2টা প্রশ্নেই শিখবেন, ঠিক আছে? প্রথমে শিখবেন এইটা শিখবেন ছাত্র সমাজের ভূমিকা, নারীদের ভূমিকা কি ছিল, এখানে কিন্তু 2টা প্রশ্ন লুকায় আছে, ঠিক আছে? সুতরাং এইটা হচ্ছে আলাদাভাবে পড়ে নেবেন। আচ্ছা ভূমিকার উপসংহার লিখবো, এমডি জাহিদ রহমান বলছে ভূমিকা ও উপসংহার লিখবেন, অসুবিধা নাই, ঠিক আছে? বড় প্রশ্ন যেগুলো 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বারের জন্য আসবে ওইগুলাতে ভূমিকা উপসংহার লিখবেন, যেগুলা 2 নাম্বারের জন্য আসবে এইখানে ভূমিকা উপসংহার লেখার প্রয়োজন নাই,
ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন তাহলে 24-এর গণ অভ্যুত্থানে আপনাদের ছাত্র সমাজ এবং নারীদের ভূমিকা ও অবদান কি ছিল সেইটা মূল্যায়নের যে প্রশ্নটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসার মতো আমাদের সাম্প্রতিক সময়ের যে ঘটনা এবং এরপরে গণ অভ্যুত্থানের কারণ এবং রাজনৈতিক ইতিহাস, এই যে এইটা হচ্ছে বড় প্রশ্ন। হ্যাঁ, এইটা হচ্ছে বড় প্রশ্ন, এইটা 8 নম্বরের আসতে পারে, 6 নম্বরের আসতে পারে, যে কোনো নাম্বারের জন্যই আসতে পারে। ঠিক আছে, তো এইটার থেকে আপনারা হচ্ছে এই ক নাম্বারটা একটু ডিটেলসে পড়ে যাবেন, এইটা বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যেটা এই যে আমাদের ইতিহাস থেকে আমরা প্রশ্ন, ঠিক আছে, আপনারা বোঝার চেষ্টা করবেন যে এটা ইতিহাস থেকে আসছে নাকি ভাষা থেকে আসছে। ঠিক আছে, পয়েন্ট করা লেখা কি মাস্ট? পয়েন্ট করে লিখলে লেখাটা হচ্ছে গুছানো হয় এবং মনে হয় যিনি খাতা দেখছেন তিনি বুঝেন যে না, উনি আসলে পড়াশোনা করে লিখছেন, সুতরাং পয়েন্ট করে লিখলে নাম্বার ভালো পাওয়া যাবে, কম লিখেও ভালো নাম্বার ওঠানো যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন মুসলিম লীগ, আচ্ছা সরি 3 নম্বর প্রশ্ন দেখেন, বাঙালি ভাষার ভূমিকা পরিচয় গঠনে তার প্রভাব। আচ্ছা, বাঙালি ভাষার ভূমিকা পরিচয় গঠনে তার প্রভাব আলোচনা করো। আরেকটা হচ্ছে ভাষা আন্দোলন, 52 সালের ভাষা আন্দোলনের পটভূমি, ঘটনা প্রবাহের বিবরণ। তাহলে দেখেন এইটা প্রশ্ন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে বড় প্রশ্ন। ঠিক আছে, এইটা বড় প্রশ্ন। তাহলে ভাষা আন্দোলনটা একটু ভালো করে দেখে নেবেন, ইতিহাস যখন পড়বেন ভাষা আন্দোলনের আলোচনাগুলো একটু ভালো করে দেখে নেবেন। ওকে, আচ্ছা, এরপরে আসেন 4 নাম্বার মুসলিম লীগের গঠন, লক্ষ্য, উদ্দেশ্য আলোচনা করো। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখানে সবাই 3 স্টার দেন। ঠিক আছে, এইখানে 3 স্টার দেন। মুসলিম লীগের ইতিহাস, ঠিক আছে, মুসলিম লীগের গঠন, লক্ষ্য, উদ্দেশ্য। আমরা দেখব এই যে উপমহাদেশে যখন ভারতীয় কংগ্রেস রাজনৈতিক দল, তার পরবর্তী বঙ্গভঙ্গের পরবর্তী সময়ে 1906 সালে এই যে মুসলিম লীগের গঠন, ঠিক আছে, এই মুসলিম লীগের গঠনের পেছনে সামাজিক রাজনৈতিক কারণগুলো কি কি ছিল এবং কোন পরিপ্রেক্ষিতে মুসলিম লীগ গঠন হয়েছিল এবং তাদের স্বার্থ উদ্দেশ্য কি ছিল, মানুষের জন্য কোন কোন কাজ করেছিল। ঠিক আছে, আচ্ছা, এই মুসলিম লীগটা পড়বেন। এরপরে হচ্ছে আমরা দেখব যে হচ্ছে বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে নতুন ধারার উদ্ভব আলোচনা করো এবং রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা আধুনিক যুগের সাহিত্য বা সাহিত্যের যে ইতিহাস রয়েছে, সাহিত্য পরিচয় রয়েছে, সেই সাহিত্য পরিচয় থেকে প্রশ্ন। আচ্ছা, যারা বুঝতেছেন না কোনগুলা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, আমি যেইগুলাতে 3 স্টার দিছি, হ্যাঁ, যেইগুলোতে 3 স্টার দিছি এইগুলা গুরুত্ব দিয়ে পড়বেন। ঠিক আছে, আমি প্রশ্ন সবগুলা নিয়ে আলোচনা করতেছি বিদায় এইটা মনে করার প্রয়োজন নাই যে না এই সবগুলা পড়তে হবে। পড়বেন সবগুলাই, সময় আছে আপনারা দেখবেন, কিন্তু আমি যেগুলো 3 স্টার দিচ্ছি এগুলো একটু আরো ভালো করে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে পরেরটাতে যাই। দেখেন, প্রাচীন বাংলার ধর্মীয় সাংস্কৃতিক জীবন সম্পর্কে বর্ণনা দাও। তারপর হচ্ছে বাংলাদেশী সমাজ এবং জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব। আচ্ছা, এইটা প্রাচীন বাংলার ধর্মীয় এবং সমাজ, এই প্রশ্নটা আপনারা দেখবেন, এই প্রশ্নটা একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, এইখান থেকে ক নং যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু ভালো করে দেখবেন। প্রাচীন বাংলার ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন, প্রাচীন বাংলার ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন এই সুফিবাদ ইসলাম প্রচার, এইগুলা থেকে হচ্ছে জাস্ট একটা ধারণা নিয়ে যাবেন যে সুফিবাদ কি, এইগুলা থেকে সুফিবাদ কি, সুফিবাদের মূলনীতি কি। ঠিক আছে, আধ্যাত্মিক প্রেম রচনা বা সুফিবাদের যে সাহিত্যগুলো রয়েছে এইগুলা থেকে একটু ধারণা নিয়ে যাবেন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন ইবনে বতুতার পরিচয়। আচ্ছা, এইটা ভালো, এই যে দেখেন আপনারা যারা বুঝতেছিলেন না, এইখানে একটা 8 নং একটা প্রশ্ন রাখছে যে ইবনে বতুতার পরিচয় দাও, ইবনে বতুতার বিবরণী ভর্তি করে বাংলা আর্থসামাজিক বর্ণনা দাও। তাহলে যারা 8 নং উত্তর করবেন, ঠিক আছে, যারা 8 নং প্রশ্নের উত্তর করবেন তারা শুধু একটা প্রশ্নের উত্তর দিলেই 10 নাম্বার, একটা প্রশ্নের জন্য 10 নাম্বার। তাহলে এই 10 নাম্বারের জন্য কতটুকু পড়তে হবে, কতটুকু লিখতে হবে সেটা ভালো করে বুঝেন। আপনাদের হচ্ছে ওই যে বড় প্রশ্নের জন্য যতটুকু লিখতেন ভূমিকা দিয়ে, তারপরে মূল বিবরণ দিয়ে, তারপরে হচ্ছে উপসংহার, এইভাবে লিখতে হবে এই বড় প্রশ্নের জন্য। ঠিক আছে, আচ্ছা,
এরপরে আসেন, এই যে রেনেসা কাকে বলে, রেনেসা বা এনলাইটেনমেন্ট কাকে বলে, এইটা হচ্ছে ধরেন 2 নাম্বারের জন্য প্রশ্ন। হ্যাঁ, এটা একদম সংক্ষিপ্ত একটা প্রশ্ন, অনুধাবন 2 নাম্বারের জন্য। এবং এইখানে 3 নাম্বার দিচ্ছে রেনেসার প্রধান বৈশিষ্ট্য, বাংলার রেনেসার প্রেক্ষাপট আলোচনা করো। তাহলে এইখানে আমরা দেখব যে এইটা সম্ভবত 3 নাম্বারের প্রশ্ন। ঠিক আছে, এইটা 3 নাম্বারের প্রশ্ন। এবং একজন সমাজ সংস্কার হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচয় দাও, এইটা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কাজের পরিচয় দাও, এইটা হচ্ছে ধরেন 5 নাম্বারের অথবা 6 নাম্বারের অথবা 7 নাম্বারের আসবে। ঠিক আছে, তাহলে 3টার গুণগুলা দিলাম, দেখা গেল 3টার গুণগুলা দিলাম, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন পাশ্চাত্য শিক্ষায় মুসলমানদের প্রতিক্রিয়া আলোচনা করো। তেমন একটা গুরুত্বপূর্ণ মনে হয় না, তারপরেও আপনারা হচ্ছে রিডিং পড়ে যাবেন। আচ্ছা, এরপরে আসেন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব। ঠিক আছে, এখন পাশ্চাত্য শিক্ষার ফলে বাঙালি জাতীয়তাবাদের কি রকম প্রভাব ছিল বা কি প্রভাবের ফলে জাতীয়তাবাদের বিকাশ খ নম্বর প্রশ্ন, কি ভূমিকা উপসংহার দিতে হবে? চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, খ নম্বরে অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্নটা, ওইটার জন্য অসুবিধা নাই। আচ্ছা, ওকে, গুড বাই। আচ্ছা, এরপরে দেখেন ধর্মভিত্তিক পরিচয়ের প্রভাবসমূহ আলোচনা করো। এই যে ধর্মীয় যে আলোচনা, ধর্মভিত্তিক যে প্রভাব আলোচনা এবং উপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ এবং ফলাফল। সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন আসবে। দেখেন, এই প্রশ্নটা আমি 3 স্টার করে রাখছি, এইটা হচ্ছে এই খ নাম্বারের জন্য। ঠিক আছে, খ নাম্বারের জন্য সাম্প্রদায়িকতা, খ নাম্বার 3 স্টার। ঠিক আছে, আচ্ছা বলেন, এই পর্যন্ত ওকে কিনা, বলেন সবাই এই পর্যন্ত ওকে কিনা? আপনারা, আমি পরে শেষে আবার একটু হচ্ছে দেখায় দিব। হ্যাঁ, যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হলেন সবাই একটু হচ্ছে ক্লাসটা পেজটা ফলো করে দিবেন। ঠিক আছে, যারা নতুন আছেন তারা একটু পেজটা ফলো করে দিবেন অনার্সের জন্য। আপনারা যারা হচ্ছে ইমরান সাজেশন ফলো করছেন, পিডিএফ ফলো করছেন, তারা নিশ্চিতভাবে ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন। ঠিক আছে, এবং যারা আমাদের পেজটা ফলো করবেন তারা নিয়মিত এই সাজেশনগুলো পাবেন, ক্লাসগুলো পাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন, ওকে আসেন আমরা হচ্ছে পরে যাই। হ্যাঁ, দেখেন 12 নম্বর, বাঙালির জাতীয়তাবাদের বিকাশ দ্বারা। আচ্ছা আসেন, হ্যাঁ, এই যে 12 নম্বর, বাঙালি জাতীয়তাবাদের সংজ্ঞা দাও এবং জাতীয়তাবাদের বিকাশ ধারা 52 ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা করে। দেখেন, একটা প্রশ্নেই কিন্তু আপনাদের এখানে 10 নম্বরের জন্য লিখতে হবে। ঠিক আছে, একটা প্রশ্নে 10 নম্বরের জন্য লিখতে হবে। প্রথমে কি লিখবেন? বাঙালির জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। জাতীয়তাবাদ কি? ঠিক আছে, জাতীয়তাবাদ কি? আরেকজন কমেন্ট করেন, এসকে নয়ন প্লিজ বলেন। এখন প্রশ্ন না বললে কি বলবো আমি? দেখেন, এত কমেন্ট, কোনটা দেখবো? আচ্ছা, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, যে জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদ কাকে বলে এবং এইটার বিকাশের যে পটভূমিটা ছিল। জাতীয়তাবাদটা আমরা দেখব যে হচ্ছে জাতীয়তাবাদ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, আমাদের যে সমাজের বিবর্তন ধারা, সেই বিবর্তন ধারায় জাতীয়তাবাদের আগমনটা কিভাবে এবং এইটা কিভাবে বিবর্তিত হয়েছে। আচ্ছা, এরপরে দেখবেন 52 সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা করো। তাহলে আমরা দেখব ভাষা আন্দোলন হয়েছে 52 সালে এবং এইখানে পটভূমি আলোচনা করতে বলছে। তাহলে পটভূমি মানে হচ্ছে এইটার যে ব্যাকগ্রাউন্ড কাহিনী আছে, এইটার যে হচ্ছে পেছনের যে আলোচনা, বা এইটার যে 52 সালের যে ভাষা আন্দোলন, এইটা হচ্ছে একটা চূড়ান্ত ফলাফল। এইটা চূড়ান্ত রূপ লাভ করার আগে কোন কোন ঘটনার প্রেক্ষিতে এইটা এইরকম ভাবে চূড়ান্ত রূপ লাভ করেছিল, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। ঠিক আছে, এরপরে দেখেন, এই যে মুক্তিযুদ্ধের স্বতঃস্ফূর্ত প্রাথমিক এইগুলা নিয়ে প্রশ্ন
আচ্ছা, এইটা একটু 3 স্টার দিয়ে রাখেন, ঠিক আছে সবাই। 11 নম্বর প্রশ্নটা একটু 3 স্টার দিয়ে রাখেন। 11 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটা 3 স্টার, পয়েন্টগুলোর নিচে নীল কলম আন্ডারলাইন করা যাবে। যাবে রে ভাই, যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা পরের প্রশ্ন দেখব, এই যে এইটা দেখেন, হ্যাঁ। আচ্ছা, বাংলার সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তাহলে এই যে বাঙালির যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, এই সংস্কৃতি সম্পর্কে ধারণা দিবেন এবং এইটা কিভাবে গ্লোবালাইজেশন হচ্ছে, কিভাবে বিশ্বায়নের পুঁজিতে পরিণত হচ্ছে, সেইটা নিয়ে আলোচনা করবেন। প্রশ্নের বিভাগ কয়টা হবে? সব ক খ গ বিভাগ সব একসাথেই হবে, ঠিক আছে। আপনাদের 12টা প্রশ্ন, আমি এটা নিয়ে আলোচনা করেছি রে ভাই, আপনি একটু দেখে নিন, হ্যাঁ। আচ্ছা, আর যারা হচ্ছে কনফিউশনে আছেন আমাদের সাজেশন কমন পড়বে কিনা, তারা একটু কাইন্ডলি আপনাদের সিনিয়র যারা আছে, আপনাদের আগে যারা পরীক্ষা দিয়েছে, তাদের কাছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে আমাদের হচ্ছে কি বলে আছে, সাজেশনগুলো কেমন কমন আসে। আচ্ছা, এরপরে যাক, বাড়তি কথা না বলি। দেখেন, পূর্ব পাকিস্তানিদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতি, এইগুলা হচ্ছে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই ইতিহাস থেকে একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে। যেমন আপনারা হচ্ছে ইতিহাসগুলো ভাগ করা শিখলেই প্রশ্ন ধরতে পারবেন। এই যে ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা আন্দোলনের পূর্বের যে ইতিহাস, দেশভাগের পূর্বের ইতিহাস, এবং ভাষা আন্দোলনের পরবর্তী থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই তিনটা অংশ থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে। একটা করে হলেও প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপরে দেখেন, এই যে 1969-এর গণ অভ্যুত্থান, 90 সালের গণ অভ্যুত্থান, এখন এই যে গণ অভ্যুত্থানগুলো, আমরা বাঙালির যত গণ অভ্যুত্থান আছে, 24-এর গণ অভ্যুত্থান সহ 3টা গণ অভ্যুত্থান ভালো করে পড়ে যাবেন, 69, 90 এবং 24, এটা তাৎপর্য সহ, ঠিক আছে। খ বিভাগের জন্য ভূমিকা দিতে হবে। খ বিভাগ বলতে আমরা 2 নম্বরের প্রশ্নকে বোঝাচ্ছি, অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্নটা, এটার জন্য ভূমিকা না দিলে অসুবিধা নেই, দিলে ভালো। আচ্ছা, দেখেন, এই যে বাঙালি পরিচয় গঠনের সাহিত্য, সঙ্গীত এবং শিল্পের ভূমিকা রেখো। দেখেন, যারা হচ্ছে বুদ্ধিমান তারা কিন্তু প্রশ্নটা আগেই ধরতে পারছেন। এই সাহিত্য, সঙ্গীত এবং শিল্প, তিনটাই কি সংস্কৃতির অংশ না? সংস্কৃতির অংশ না? তাহলে যারা বাংলা সংস্কৃতি পড়েছেন, ঠিক আছে, সংস্কৃতির প্রশ্নটা দেখছেন, যারা সংস্কৃতির প্রশ্নটা দেখেছেন, তারা তো নিশ্চিতভাবে এইগুলা পারবেন, ঠিক আছে। এগুলা যেহেতু সংস্কৃতির অংশ, শিল্পের অংশ, ঠিক আছে, সুতরাং এই প্রশ্নগুলো কমন, আমরা আগেও এটা দেখেছি। আচ্ছা, এরপরে দেখেন, বাঙালির পরিচিতি গঠনে রবীন্দ্রনাথ, কাজী নজরুলের ভূমিকা। আচ্ছা, এরপরে আমরা যে প্রশ্নগুলো রেখেছি এগুলো আর কি পড়ে যাচ্ছি, আর আপনারা এই যে 99% যেগুলো আছে, পাশাপাশি আমি যেই প্রশ্নগুলোর 3 স্টার দিচ্ছি, হ্যাঁ, এই যে গণ অভ্যুত্থানগুলা, হ্যাঁ, এই গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন পড়ে যাবেন, ওকে। আচ্ছা, এরপরে দেখেন, সাংস্কৃতিক উদ্ভাবনে যুব সমাজের ভূমিকা, সংস্কৃতির পণ্যায়ন বা প্রয়োজনীয়তা আলোচনা করো। সংস্কৃতির পণ্যায়ন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আপনারা এই প্রশ্নটা দেখে যাবেন। সংস্কৃতির পণ্যায়ন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন সাজেশনগুলো বললেই হবে। আপনার একজন প্রশ্ন করেছেন, ইচ্ছামতো পড়বেন, সাজেশন পড়েন এবং সাজেশন থেকে স্মার্টলি কমানোর চেষ্টা করেন, ইতিহাসগুলো ভাগ করেন, ঠিক আছে। ইতিহাসগুলো ভাগ করে, এই যে ভাষাভিত্তিক ইতিহাসটা ভাগ করেন, বাংলাদেশের ইতিহাসটা ভাগ করেন, একটু মানে বুদ্ধিটারে কাজে লাগান না, এইটা তো অলসভাবে ফালায় রাখছেন। আচ্ছা, এরপরে দেখেন, আমরা সংস্কৃতির পণ্যায়নের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব, এই 2টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এই 2টা ভালো করে পড়ে যাবেন। এরপরে আসেন, আমরা যদি যাই, ঐতিহ্যবাহী শিল্প পুনরুদ্ধারের চ্যালেঞ্জসমূহ আলোচনা করো। বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতা কি? বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতার প্রভাব আলোচনা করো। এইটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, সমন্বয়বাদিতা। আচ্ছা, এরপরে প্রাক ঔপনিবেশিক যুগ কোনটা? প্রাক এবং উত্তর উপনিবেশিক। একটা প্রাক মানে পূর্ব, উপনিবেশিক যুগের পূর্ব সময়কে নির্দেশ করেছে। আবার উত্তর উপনিবেশিক যুগ উপনিবেশিকের যে পরবর্তী যুগটা। এইগুলো একটু কিওয়ার্ড বা চাবি শব্দ যেগুলাকে বলে, এইগুলা আমি আগে আপনাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন,
এরপরে আসেন যে প্রাচীন বাংলার শিল্পকর্ম এবং সংস্কৃতি। আচ্ছা দেখেন, প্রাচীন বাংলার শিল্পকর্ম সংস্কৃতি, আমি পূর্বে আরেকটা প্রশ্ন দেখেছিলাম, প্রাচীন বাংলার সামাজিক এবং ধর্মীয় প্রভাব, প্রাচীন বাংলার সামাজিক এবং ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা। ঠিক আছে, সুতরাং প্রাচীন বাংলার ধর্মীয়, সামাজিক, শিল্পকর্ম, সংস্কৃতি চারটাই ভালো করে পড়ে যাবেন। আচ্ছা, এখন জয়পাল একটা প্রশ্ন করছেন যে কোন নাম্বারের জন্য কিভাবে লিখবো একটু বলে দিয়েন, আর 5, 6, 7 মার্কের জন্য 10 কতটুকু লিখবো। আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে প্রশ্ন কতটুকু লিখবেন। আচ্ছা, এখন প্রশ্ন আমি যেটা গত ক্লাসেও বলেছি 2 নাম্বারের জন্য আপনারা হচ্ছে 2 পৃষ্ঠা লিখবেন। ঠিক আছে, 2 নাম্বারের জন্য 2 পৃষ্ঠা, এবং এখানে বাড়তি কোনো আলোচনা না, শুধুমাত্র যা চেয়েছে। ঠিক আছে, এখন ধরেন এই যে প্রাক উপনিবেশিক যুগ কি, এইখানে 2 নাম্বারের জন্য লিখবেন, তাহলে প্রাক উপনিবেশিক যুগের সংজ্ঞাটা বা ওই সময়টা নির্দেশ করে প্রথম থেকে মূল প্রশ্নের আলোচনা করতে হবে, এবং পরবর্তীতে এই যুগটা কিভাবে সৃষ্টি হলো, কাদের কারণে সৃষ্টি হলো, কারা সৃষ্টি করলো, এইখানে কি পাওয়া যেত, এইসব মিলিয়ে 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা। আর যেইগুলা 6 নাম্বার, 7 নাম্বার বা 10 নাম্বারের জন্য লিখবেন, এইগুলা নিশ্চিতভাবে আপনার ভূমিকা দিবেন, এবং এর ভূমিকার পরে যেই প্রশ্নটা মূল প্রশ্নটা চেয়েছে এই প্রশ্নটার আলোচনাগুলো করবেন, যে এইটা এই কারণে চেয়েছে, এই বিষয় হয়েছে, এবং মানে প্রশ্নের একটা নিয়ম আছে। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি এখানে ভূমিকা লিখলেন, ভূমিকা লেখার পরে আপনি লিখলেন যে হচ্ছে প্রশ্নে যা চেয়েছে সেইটা নিয়ে একটা আলোচনা করলেন, এবং এই যে আলোচনাটা করলেন এইটা নিয়ে বিভিন্ন জনের রেফারেন্স দিলেন। আপনার ইতিহাস নিয়ে বিভিন্ন মানুষের, বিভিন্ন বিখ্যাত ইতিহাসবিদ বা যারা তাত্ত্বিক আছেন তাদের কথাবার্তা বলেছেন না, তাদের একটা আলোচনা দিলেন, এবং 3 নম্বরে গিয়া নিজের একটা আলোচনা দিলেন, শেষে উপসংহার দিয়ে শেষ করলেন। ঠিক আছে, যদি এইভাবে মেনটেন করেন তাহলে হচ্ছে নাম্বার ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। ইতিহাস জিনিসটা তো আমি পূর্বেই বলেছি ডাইনামিক। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা সাজেশনে যাই। বাঙালির সংস্কৃতির বৈশিষ্ট্য সমূহ, এইটা পড়ে যাবেন। উপনিবেশিক যুগের বাংলা সাহিত্যের বৈশিষ্ট্য দরকার নাই। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ দ্বারা, জাতীয়তাবাদের প্রশ্ন পূর্বেও আমরা দেখেছি। আচ্ছা দেখেন, বঙ্গভঙ্গ বুদ্ধির মুক্তি আন্দোলনের উৎপত্তি বিকাশ বর্ণনা করো। এই বঙ্গভঙ্গ বুদ্ধির মুক্তি, ঠিক আছে, 2 স্টার। বঙ্গভঙ্গ বুদ্ধির মুক্তি, ঠিক আছে। দ্বিজাতি তত্ত্ব, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা 3 স্টার দেন। ঠিক আছে, দ্বিজাতি তত্ত্ব গুরুত্বপূর্ণ। শেরে বাংলা একে ফজলুল হক, দ্বিজাতি তত্ত্ব, এইখান থেকে এই 2টা প্রশ্ন দেখবেন। শেরে বাংলা একে ফজলুল হক, প্রথম প্রশ্নটা আমি হচ্ছে আচ্ছা, যারা 2 নাম্বারের জন্য হাফ পেজ লেখার জন্য বসে আছেন, একটু দয়া করে 1 পেজ থেকে পার হবেন, মিনিমাম 1 পেজ থেকে পার হবেন। ঠিক আছে, হাফ পেজে আপনারা 2 নাম্বার পাবেন না, সত্য কথা যেটা, 2 নাম্বার হাফ পেজে পাবেন না। আচ্ছা, ভূমিকা কোটেশন দিয়ে লিখতে হবে নাকি প্যারা দিয়ে লিখবো? ভূমিকায় কোটেশন দেওয়ার প্রয়োজন নাই, কোটেশন দিবেন মূল বর্ণনায়। ঠিক আছে, মূল বর্ণনায় কোটেশন দিবেন। আচ্ছা, এরপরে দেখেন অপারেশন সার্চলাইট, মুক্তিযুদ্ধের 11টি সেক্টর, মুক্তিযুদ্ধের স্বতঃস্ফূর্ত প্রাথমিক আলোচনা, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন যে কোনো একটা থাকবে, সুতরাং এইগুলো দেখে যাওয়া ভালো। এরপরে দেখেন সমাজ সংস্কার, একে ফজলুল, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী। এই যে শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, এইখানে যে 3 জনের নাম আছে, এই 3 জনের নাম থেকে 3 জন থেকে একটা প্রশ্ন, আপনাদের 12টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন নিশ্চিতভাবে থাকবে। সুতরাং এদের যে ভূমিকা, এদের যে এই যে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় কি কারণে, তাদের রাজনৈতিক চিন্তাধারা, তারপরে এইটা হচ্ছে আমরা 1 নং উত্তর করেছি। ঠিক আছে, সুতরাং এইখান থেকে একটা দেখে যাবেন। 10 মার্কের জন্য কয় পেজ লিখবো? 10 মার্কের জন্য আপনারা হচ্ছে 8 পৃষ্ঠা লিখবেন। 8 পৃষ্ঠা বলতে 4 পাতা। ঠিক আছে, 8 পৃষ্ঠা মানে 4 পাতা, এটা মিনিমাম লিখে আসবেন 10 নাম্বারের জন্য। 8 পৃষ্ঠা বা 4 পাতা, এই পিঠ ওই পিঠ 4 পাতা। আচ্ছা, এরপরে দেখেন
বাঙালির সংকর জাতি আলোচনা করো, বাঙালির নৃতাত্ত্বিক গঠন। এই যে এই নৃতাত্ত্বিক গঠনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, নৃতাত্ত্বিক গঠনটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে বাংলার ইতিহাসে আদিবাসীদের ঐতিহাসিক উপস্থিতি, আদিবাসীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখেন এথনিক আদিবাসীদের নিয়ে আমি বলেই দিলাম, ঠিক আছে, আদিবাসীদের নিয়ে প্রশ্ন আসবে, আদিবাসীদের নিয়ে প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলোও তার ভিতরে আদিবাসীর ভেতরেই পড়ে। সাংস্কৃতিক পণ্যায়ন, নেতিবাচক প্রভাব, এইটা আমরা আগেই আলোচনা করেছি। বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্ব, আদিবাসী নিয়ে আমি বললাম, আদিবাসী নিয়ে প্রশ্ন আসবে। 70-এর নির্বাচন পটভূমি এবং গুরুত্ব আলোচনা করো, এইটা মোটামুটি দেখে গেলেই চলবে, ঠিক আছে। এই হচ্ছে যারা অনার্স প্রথম বর্ষের আছেন তাদের যে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, ভাষা পরিচয়, সেইটার সাজেশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, অসুবিধা নাই। এখন আমারে বলেন আপনারা হচ্ছে এইটা ভালো করে বুঝতে পারলেন কিনা বা সাজেশনগুলো লিখে নিতে পারলেন কিনা, ঠিক আছে। যদি এইগুলা পড়েন, আমি যেই কথাগুলো বললাম এইগুলা পড়লেই, এইগুলা থেকে যদি দেখে যান, পড়ে যান, ভালো করে 80% কমন পাবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন আমি হচ্ছে প্রথমে যাই এইখান থেকে। আপনারা হচ্ছে যারা মাঝখান থেকে ক্লাসে আসছেন তারা সবাই একটু হচ্ছে ক্লাসটা প্রথম থেকে দেখে যাবেন, ঠিক আছে। যারা মাঝখান থেকে আসছেন বা ক্লাসের মাঝে এসে জয়েন করেছেন সবাই একটু ক্লাসটা শুরু থেকে যতটুকু মিস করেছেন একটু দেখে নেবেন, ওকে। আচ্ছা, এইবার আসেন আপনাদের 8 মার্কের জন্য 10 মার্কের জন্য 7-8 পেজ কিভাবে লেখা সম্ভব। এখন দেখেন, আপনারা যখন একটা প্রশ্নই 10 নম্বরের জন্য লিখবেন, হ্যাঁ, একটা প্রশ্নই যখন 10 নম্বরের জন্য লিখছেন, আমি একটু দেখাই। এখন একটা প্রশ্ন যখন লিখবেন, একটা প্রশ্ন যখন 10 নম্বরের জন্য লিখবেন, তখন এইটা মানে হচ্ছে আমি 8 পৃষ্ঠা বললাম না, এই যে 7 পৃষ্ঠা আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে 7 পৃষ্ঠা লেখার পরে আপনারা হচ্ছে দেখা গেছে যে এই পূর্ণ নাম্বারের আশেপাশে একটা নাম্বার থাকবে। আর যারা শুধু পাস করার চিন্তা ভাবনায় আছেন তারা এই 10 নম্বরের জন্য 6 পৃষ্ঠা লিখলেই যথেষ্ট। আর যারা ভালো রেজাল্ট করতে চান, যারা একটা ভালো ফলাফল পাইতে চান, তাদেরকে এইটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর ধরেন হচ্ছে এইখানে 2টা প্রশ্ন আছে, হ্যাঁ, 2টা প্রশ্ন আছে, একটা হচ্ছে 5 নাম্বার, আরেকটা হচ্ছে 5 নাম্বার। এখন 5 নাম্বারের জন্য এইটার অর্ধেক, অর্থাৎ 7 পৃষ্ঠার অর্ধেক 3.5 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা লিখবেন। আর হচ্ছে অর্থাৎ 2 পাতা বা একটু বেশি লিখতে পারেন। এই 5 নাম্বারের জন্য ওইটুক লিখলেই চলবে। আর হচ্ছে 2 নাম্বারের জন্য যেটা বললাম যে 1 পৃষ্ঠা পার হইতে হবে, ঠিক আছে, 1 পৃষ্ঠা আপনাকে পার হইতে হবে, 1.5 পৃষ্ঠা। আচ্ছা, আর 3 নাম্বারের জন্য 2.5 পেজ, ঠিক আছে। আশা করি কারো কোনো সমস্যা নেই এবং হচ্ছে ভালো মতো উত্তর করতে পারবেন। দেখেন, আপনাদের বাংলাদেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি আবশ্যিক সাবজেক্টটা সকলেরই আছে। সুতরাং এইটা নিয়ে আজকে আলোচনা করে দিলাম এবং পূর্ণাঙ্গ একটা সাজেশন দিয়ে দিলাম। আমি যেইগুলাতে 3 স্টার দিয়েছি এইগুলা তো পড়বেনই, পাশাপাশি যেই টপিকগুলো বলে দিয়েছি, ঠিক আছে, পাশাপাশি যেই টপিকগুলো বলে দিয়েছি ওই টপিকগুলো থেকে পড়লে নিশ্চিতভাবে ইনশাল্লাহ কমন পড়বে। সুতরাং সময় কিন্তু আপনাদের হাতে খুব কম, সময় নষ্ট না করে আপনারা হচ্ছে নিয়মিত এই যে পড়াশোনাগুলো চালিয়ে যান এবং আমরা যেই সাজেশনগুলো দিচ্ছি এইগুলো ফলো করেন। এইগুলো পড়লে আপনাদের হচ্ছে পরীক্ষায় একটা ভালো প্রশ্ন কমন পাবেন। লিখার দায়িত্বটা তো আর আমাদের না, এইটা তো লিখতে হবে আপনার, ঠিক আছে। সেই জন্য নিজেকে ভালোভাবে তৈরি করেন, প্রস্তুত করেন। আর আজকের পরে আগামী দিন আমরা হচ্ছে অন্য বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। কার কোন সাজেশনগুলো প্রয়োজন একটু সবাই আমাকে কমেন্টে জানান। যেইটার হচ্ছে কমেন্ট বেশি আসবে আমরা আগামীকাল ঠিক এই সময়টাতে ওই সাজেশনগুলো নিয়ে আলোচনা করব, ওকে।
সবাই একটু হচ্ছে দ্রুত আমাকে কমেন্টে জানান। আর যারা আজকে নতুন ক্লাসটা করলেন সবাই একটু পেজটা ফলো করে দিবেন, ঠিক আছে? সবাই পেজটা ফলো করে দিবেন। আপনারা হচ্ছে পেজটা ফলো করে রাখলে অনার্সের যে ক্লাসগুলো হবে, যে সাজেশনগুলো আমরা দিব, এইগুলো লাইভে দেওয়া মাত্রই বা পোস্ট করা মাত্রই আপনার সামনে চলে যাবে। সুতরাং যদি আমাদের পোস্টগুলো হচ্ছে সামনে পেতে চান, সাথে সাথে পেতে চান, এবং সাজেশনগুলো যদি আপনার সামনে পেতে চান, তাহলে সবাই একটু পেজটা ফলো করে দিয়ে একটু হচ্ছে লাইক বাটনে হিট করে দিবেন, ঠিক আছে? সবাই একটু লাইক বাটনে হিট করে দিবেন, ওকে? আচ্ছা, এই সবাই একটু পেজটা ফলো করে দেন, ওকে? প্রশ্নগুলো সিরিয়াল অনুযায়ী লিখতে হবে কিনা, এখন সিরিয়াল অনুযায়ী যেটা আমি বলেছি, এখন 1 নাম্বার আপনি শুরু করেছেন, তাহলে 1 নাম্বারের এই 3টা লিখতে হবে, ঠিক আছে? 1 নাম্বারের ভিতরে যে 3টা আছে এই 3টা হচ্ছে আপনাকে লিখতে হবে। এরপরে ধরেন হচ্ছে 1 নাম্বার লিখে আপনার ইচ্ছা হয়েছে 3 নাম্বার লিখবেন, তাহলে 3 নাম্বার লিখেন, 3 নাম্বারের 2টা একসাথে লিখতে হবে, ঠিক আছে? 3 নাম্বারের 2টা একসাথে লিখবেন। এরপরে হচ্ছে আপনার মনে চাইছে যে হচ্ছে 3 নাম্বার থেকে 4-5 নাম্বারে যাবেন, যেইখানেই যান ওই নঙের প্রশ্নটা শেষ করে দেওয়া ভালো, ঠিক আছে? ওই নঙের প্রশ্নটা শেষ করে দেওয়া ভালো। বাংলা ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো নিয়ে সাজেশন দিয়েন, ওকে? ইনশাল্লাহ আমরা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট, আইসিটি সহ পরের বাকি যেই সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা হচ্ছে যেই সাজেশনগুলো দিলাম এগুলো ভালো করে পড়েন, ফলো করেন। আর হচ্ছে আমরা আগামী দিন ঠিক এই সময়টাতে অন্য আরেকটা বিষয়ের সাজেশন রাখবো ক্লাসে, আপনারা সবাই জয়েন করবেন। আমরা হচ্ছে নিয়মিত এখন আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাসগুলো চলবে, সুতরাং সবাই একটু হচ্ছে আপনাদের কলেজের ফ্রেন্ডগুলোকে ক্লাসে হচ্ছে মেনশন করে দিবেন আর ক্লাসটা শেয়ার করবেন, যেন হচ্ছে সবারই উপকৃত হয়, সবাই যেন উপকৃত হয়, ঠিক আছে? আচ্ছা, যারা সাজেশন কিনেছেন 17টা ছিল এবং বাকি প্রশ্নগুলো যেগুলো অ্যাড হয়েছে এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সবাইকে দিয়ে দেওয়া হবে, ওকে? আচ্ছা, আমি একটু হচ্ছে আবার সবগুলা দেখায় দিচ্ছি, হ্যাঁ, আমি একটু আবার সবগুলা দেখায় দিচ্ছি। দেখেন, সবাই একটু মনোযোগ দেন, আমি একটু আবার সবগুলা দেখায় দিচ্ছি। এইখান থেকে আমরা আলোচনা করেছিলাম যে প্রথম 1 নং যে প্রশ্নটা, অবিভক্ত বাংলায় একে ফজলুল হকের ভূমিকা মূল্যায়ন করো, এই প্রশ্নটা আমরা 3 স্টার দিয়ে দেখেছিলাম। এবং এইখান থেকে 24-এর যে আন্দোলন, ছাত্র সমাজ এবং নারীদের ভূমিকা, ছাত্র সমাজ নারীদের ভূমিকা, এই প্রশ্নটা আমরা 3 স্টার দিয়ে দেখেছিলাম। এবং পরবর্তীতে মুসলিম লীগের গঠন, হিন্দু রাজনীতির উদ্ভব বিকাশ, এই যে মুসলিম লীগের গঠন 4 নম্বর প্রশ্নটা, এটা 3 স্টার দিয়ে দেখেছিলাম। এবং 52 সালের যে ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখেছিলাম, ওকে? আচ্ছা, এরপরে দেখেন বাংলা সাহিত্য সংস্কৃতি নতুন ধারার উদ্ভব, অর্থাৎ আধুনিক যুগের সাহিত্য, ঠিক আছে? আধুনিক যুগের সাহিত্য। তাহলে এই যে আধুনিক যুগের সাহিত্যে যেই বিবর্তনগুলো হয়েছে, রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের যে আলোচনা, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের নিয়ে হচ্ছে প্রশ্নটা দিয়েছিলাম, এইটা 3 স্টার, ঠিক আছে? এই প্রশ্নটা 3 স্টার। আচ্ছা, তারপরে এই যে দেখেন এইখান থেকে 6 নং থেকে ক নাম্বার প্রশ্নটা, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন, প্রাচীন বাংলার ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন। আচ্ছা, এরপরে হচ্ছে সুফিবাদ নিয়ে আলোচনা করেছি, ইবনে বতুতা নিয়ে আলোচনা করেছি। এইখান থেকে দেখেন একজন সমাজ সংস্কার হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। তাহলে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা দেখব সমাজ সংস্কার, হিন্দু বিধবা বিবাহ, ঠিক আছে? আচ্ছা, তো ওই ক্ষেত্রে সমাজ সংস্কারমূলক কাজগুলোর ক্ষেত্রে তিনি কিরূপ ভূমিকা রেখেছিলেন এইটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে দেখেন জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতা, এই সাম্প্রদায়িকতার যে বিষয়টা, সাম্প্রদায়িকতার যে প্রশ্নটা, এইটা 3 স্টার 2 স্টার রেখেছিলাম, ঠিক আছে? এই সাম্প্রদায়িকতার যে প্রশ্নটা, উদ্ভব বিকাশ এবং ফলাফল, এইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এইটা 2 স্টার দিয়েছিলাম, ওকে? আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে পরের সামনে যাই। এইখান থেকে দেখেন জাতীয়তাবাদ একটা প্রশ্নে আপনাদের এই যে হচ্ছে 12 নংটা, এইটা 3 স্টার, ঠিক আছে? বাঙালির
জাতীয়তাবাদের বিকাশ দ্বারা এবং 52 সালের ভাষা আন্দোলনের পটভূমি, 52 সালের ভাষা আন্দোলনের পটভূমি। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলার সংস্কৃতির বিশ্বায়নের, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আমি ওই যে নিচে প্রশ্নগুলোতে আপনারা পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন এই যে পূর্ব পাকিস্তানের 90 গণ অভ্যুত্থান 69, 90, 24, 69, 1969, 1990 এবং 2024, এইগুলা হচ্ছে দেখে যাবেন গণ অভ্যুত্থান থেকে। তারপরে হচ্ছে বাঙালির পরিচয় গঠনে এই যে সাহিত্য এবং শিল্পের ভূমিকা, সাহিত্য এবং শিল্পের ভূমিকা, এই প্রশ্নটা আপনারা হচ্ছে 3 স্টার দিয়ে রাখেন, সাহিত্য এবং শিল্পের ভূমিকা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এই যে সংস্কৃতির পণ্যায়ন, ঠিক আছে? সংস্কৃতির পণ্যায়ন এইটাও আমি বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংস্কৃতির পণ্যায়ন। আচ্ছা, এইখান থেকে এই যে খ দুইটা, খ এবং গ এই দুইটা। আচ্ছা, এরপরে দেখেন এই যে আপনারা হচ্ছে ঐতিহ্যবাহী শিল্প পুনরুদ্ধারের চ্যালেঞ্জ সমূহ, এই যে এইটা হচ্ছে শিল্পের প্রশ্ন, ঠিক আছে? এটাও শিল্পের প্রশ্ন থেকে এই যে যেগুলো আমি বললাম এইগুলাই আসবে। আচ্ছা, এই প্রাচীন বাংলার পূর্বে আরেকটা প্রশ্ন দেখছিলাম ধর্ম এবং হচ্ছে সামাজিক অবস্থা, এখানে শিল্পকর্ম এবং সংস্কৃতি, ঠিক আছে? তো প্রাচীন বাংলা থেকে ওই যে পূর্বের আরো 2টা বৈশিষ্ট্য, এখান থেকে 2টা বৈশিষ্ট্য, মোট 4টা। আচ্ছা, এরপরে হচ্ছে পরে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে এই যে বঙ্গভঙ্গ বুদ্ধির মুক্তি আন্দোলন দ্বিজাতি তত্ত্ব, এই বঙ্গভঙ্গ বুদ্ধির মুক্তি হচ্ছে 2 স্টার, গ নাম্বার হচ্ছে 3 স্টার, ঠিক আছে? গ নাম্বার বা দ্বিজাতি তত্ত্ব হচ্ছে 3 স্টার। এরপরে হচ্ছে অপারেশন সার্চলাইট, এগুলো মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্রশ্ন থাকবে। আর এই যে এইখানে বলা হয়েছিল শেরেবাংলা একে ফজলুল হক নিয়ে উপরে প্রশ্ন দেওয়া আছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানী, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে আদিবাসীদের নিয়ে একটা প্রশ্ন থাকবেই, ঠিক আছে? এইখান থেকে আপনারা আদিবাসীদের নিয়ে পড়বেন, আদিবাসীদের নিয়ে একটা প্রশ্ন থাকবে মাস্ট, ওকে? এই যে সংস্কৃতির পণ্যায়ন, এইটা নিয়ে পূর্বেও প্রশ্ন আছে, 70-এর নির্বাচন এবং নির্বাচনের পটভূমি, গুরুত্ব, ফলাফল, ওকে? এই হচ্ছে আমাদের আজকের যে সাজেশনটা ছিল, ওকে? আচ্ছা, আমরা আগামী দিন অন্য আরেকটা সাজেশন নিয়ে আলোচনা করব। সবাই উঠাইতে পারলেন কিনা বলেন? আচ্ছা, ঠিক আছে, যারা হচ্ছে পান নাই অসুবিধা নাই, আমরা হচ্ছে এইগুলা সাজেশন আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, ওকে? আমাদের পেজে আপনারা হচ্ছে এই সাজেশনগুলো পাবেন, চিন্তার কোনো কারণ নাই। আপনারা শুধু হচ্ছে যারা নতুন আছে ক্লাসটা পেজটা ফলো করে দিবেন, তাহলেই হবে। আমাদের ক্লাসে আপনারা আমাদের পেজে এই সাজেশনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকের মতো আমরা হচ্ছে এইখানেই শেষ করব। আগামী দিন সবাই কিন্তু যুক্ত হয়ে যাবেন, যারা হচ্ছে ওই আইসিটি বা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের আছেন, সবাই আপনারা এই সময়টাতে ক্লাসটা পাবেন, ওকে? আচ্ছা, তো আজকের মতো হচ্ছে আমরা এখানেই শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরীক্ষার জন্য গুছিয়ে একটা প্রিপারেশন নিতে থাকুন। আমরা যেই সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনগুলো ফলো করতে থাকুন। আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সাজেশনগুলো আপনারা হচ্ছে পেজে মেসেজ দিলে আপনারা হচ্ছে নিতেও পারবেন, কোনো অসুবিধা নাই। তো দেখা হবে আগামীকাল। আচ্ছা, তো যারা আমাদের সাথে আজকে যুক্ত আছেন, কালকে ঠিক রাত 9টায় কিন্তু আবার পেজে চলে আসবেন। আমাদের এইখানে লাইভ হবে, আপনাদের নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। সুতরাং কেউ আগামীকালকে ক্লাস মিস দিবেন না, ঠিক আছে? আগামীকালকে ক্লাস কেউ মিস দিবেন না। আগামীকালকে আমরা হচ্ছে ডিটেলসে আলোচনা করব, আপনাদের সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। সুতরাং যারা আজকে যুক্ত হয়েছেন সবাই একটু লাইক বাটনে হিট করে রাখেন, পেজটা ফলো করে রাখেন। আগামীকাল 9টায় চলে আসবেন, ঠিক আছে? মনে থাকবে আগামীকাল ঠিক রাত 9টায়, আগামীকাল ঠিক রাত 9টায় চলে আসবেন, ওকে? তো আজকে এই পর্যন্তই থামছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।